knowledge দরকার। Okay, today we'll discuss about the Mendel's laws modification, first law modification. Mendel কি বলে গেছেন? that Mendel কি বলে গেছেন বলো তো দেখি, কি বলে গেছেন বলো একটু শুনি, জিস্ট কথা বলো। বৃষ্টি জি স্যার। কি বলছে মেন্ডেল? স্যার দুইটা হেটারোজাইগাস ক্রোমোজোমে মিক্স আপ করবে না, জিন এলিল উইল নট বি মিক্সড আপ। স্যার জিন কখনো মিক্স আপ করবে না, কিন্তু পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকবে, এন্ড জেনারেশন টু জেনারেশন এইভাবে চলতেই পারে, ভেরি করবে। যখন গ্যামেট সৃষ্টি হবে তখন the gene will be segregated from each other and they will form the gamete. They will be raised in the gamete. The gamete চলে যাবে, সেগ্রিগেট করবে, এইভাবে মিক্স আপ কখনো হবে না, এই কথা বলছে। এবং মেন্ডেলের আগে যে সায়েন্টিস্টরা ছিলেন তারা কি বলে গেছিলেন বলতো, যে না অলওয়েজ দ্য আগে থেকে একটা প্রিফর্মেশন ওটা বলে গেছেন। তারপর আরো বলে গেছেন কি, blending inheritance এর কথা বলছেন, that all characters will be blended, all allele will be blended, and a new combination of organism can be formed, offspring will be always new. That means blending inheritance এর কথা বলে গেছেন কিন্তু, তাই না? যে এলিল গুলো মিক্স আপ হয়ে একটা নতুন, একটা কালা মানুষ আর একটা ফর্সা মানুষ বিয়ে শাদী দিলে বাচ্চা যে হবে অবশ্যই শ্যামলা বর্ণের হবে, এই কথা বলে গেছে, সবসময় শ্যামলা বর্ণের হবে। আগে সায়েন্টিস্ট এই কথা বলে গেছে। মেন্ডেল বলছে নো, দিস ইজ নট কারেক্ট, এটা কালো মানুষের সন্তান ফর্সা মানুষের সন্তান কালো হবে অথবা ফর্সা হবে, কোনো মিক্সিং হবে না, এই কথা বলছে মেন্ডেল। আমার কথা কি বোঝো তোমরা? জি জি স্যার। স্যার। জি স্যার, স্যার বুঝতে পারছি। মেন্ডেলের আগে হচ্ছে যে ব্লেন্ডিং ইনহেরিটেন্সের কথা ছিল, এটা অনেকদিন ধরে চলছে। তারপরে প্রিফর্মেশন থিওরি, হোমানকিউলাস। স্যার ব্লেন্ডিং ইনহেরিটেন্সটা আরেকবার একটু বলবেন? ব্লেন্ডার মানে কি বলো তো? ব্লেন্ডার তোমরা কি করো? মশলা মিক্স আপ করো, পেঁয়াজ রসুন আদা একসঙ্গে দিয়ে মাংস রান্না করো, সব একদম ব্লেন্ডিং করো, মিক্স করো, তাই না? ব্লেন্ডিং মানে মিক্সিং, মিক্স তৈরি করা। যত এলিল আছে সবগুলি মিক্স আপ হয়ে একটা নতুন একটা কম্বিনেশন তৈরি হয়, যে সন্তানটা হবে, অফস্প্রিং হবে, সেটা ব্লেন্ড মানে কি ব্লেন্ডেড সান, একদম মানে মিক্স আপ সন্তান হবে। মানে ফর্সা বাবা আর কালো মা, বা কালো বাবা ফর্সা মায়ের সন্তান কেমন হবে? শ্যামলা বর্ণের হবে। এটা কি হয় কখনো? তারা আগে সায়েন্টিস্টরা বলে গেছিল, এটা কি বলে ব্লেন্ডিং ইনহেরিটেন্স বলে এটাকে, যে সব সময় যে অফস্প্রিং হবে, নেক্সট জেনারেশন হবে, সেটা ব্লেন্ডিং আকারে চলে আসবে। এটা কি বুঝছো আমার কথা এখন? জি স্যার, এখন বুঝতে পারছি। কথা বুঝছো? জি স্যার। এটা সত্য না সব সময়, এটা সবসময় সত্য না, এটাও কিন্তু সত্য, কিন্তু মেন্ডেল বলতেছে না, এটা ঠিক নয়, কখনোই ব্লেন্ডিং হবে না, কখনোই এলিল গুলো মিক্স আপ হবে না, কখনোই না। এটা মেন্ডেল এই কথা বলছেন, তো মেন্ডেলটাই বেশি সত্য। তো সবসময় মেন্ডেল যে কথা লেগেছে যে one allele will be always dominant over other. আমার ইন্টারনেট খুব ফ্লাকচুয়েশন করছে। One allele in a heterozygote, dominant and recessive allele will be remain together, and all allele will be always dominant over the other, and dominant will express its phenotype always. এটা হচ্ছে মেন্ডেলের কথা, যে ডমিন্যান্ট এলিল থাকবে, রিসিসিভ এলিল থাকবে, ডমিন্যান্ট এলিল একটা এলিল অবশ্যই ডমিন্যান্ট থাকবে, একটা এলিল রিসিসিভ থাকবে, এইরকমই হবে অর্গানিজম গুলো হেটারোজাইগোট অবস্থায়। এবং ডমিন্যান্ট এলিলটাই সবসময় ফেনোটাইপ প্রডিউস করবে, কখনোই মিক্স আপ হবে না। এটা হচ্ছে মেন্ডেলের কথা, এগুলো কখনোই মিক্স আপ হবে না তাদের এলিলগুলোর মধ্যে। এবং মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা পেয়েছি যে F2 জেনারেশনে ফেনোটাইপিক রেশিও কত পেয়েছে? 3:1, তাই না? এবং এটাই কনস্ট্যান্ট, মেন্ডেল বলে গেছে যে এই মনোহাইব্রিড দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি সবসময় এইরকম F2 জেনারেশন একটা যদি আমরা ট্রেডকে কল্পনা করি তাহলে 3:1 রেশিও সবসময় পাবো। এটা মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী কথা। আমার কথা বুঝছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। প্রবলেম করতেছে। তোমরা কেন? আমার তো কোশ্চেন শুনতে পাচ্ছি না তো তোমাদের কারোর কথা। হ্যালো, হ্যাঁ ফারজানা শুনছো? জি স্যার।
স্যার শুনতে পাচ্ছি না। স্যার আপনাকে শোনা যাচ্ছে না। হ্যালো, শুনতে আমার কথা তোমরা? আমার ইন্টারনেট একটু মানে ডিস্টার্ব করছে সম্ভবত। শোনো, মেন্ডেলের প্রথম সূত্র আমরা কত পেয়েছি এফ টু জেনারেশনের ফেনোটাইপিক রেশিও? 3:1 3:1। হ্যাঁ, এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী যে phenotypic ratio, that means in the F2 generation, that 3:1 ratio will be found in the Mendel, according to the Mendel's first law. This is understand, মেন্ডেলের কথা বলে গেছেন যে সবসময় 3:1 phenotypic ratio থাকবে এবং একটা এলিল আরেকটা এলিলের উপর ডমিনেন্ট থাকবে। স্যার স্লাইড তো দেখতে পাচ্ছি না। স্লাইড দেখার দরকার নেই, ও স্লাইড আগে কি স্লাইড দেখে আমি তো শেয়ার করিনি এখনো। তোমাদের কেবল তো আমি মানে প্রিলিমিনারি কথা বলছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার একটা অ্যালিল আরেকটা অ্যালিলের উপর যে ডমিনেন্ট, এটা কি স্যার শুধুমাত্র মেন্ডেলের কথা নাকি এটা কোনো ব্যাখ্যা আছে যে কেন হয় বা এটা? মেন্ডেলের কথা হবে কেন? এটা বায়োলজি জিনিস, এটা নেচার। মেন্ডেল জাস্ট একটা ওটা উনি দেখে উনি বুঝতে পারছেন যে হ্যাঁ ডমিনেন্ট থাকে একটা এলিল আর একটা এলিলের। বায়োলজিতে মেন্ডেল নিয়ন্ত্রণ করে কে বলো? বিধাতা নিয়ন্ত্রণ করে সবকিছু। মেন্ডেল জাস্ট ওটা বুঝতে পেরেছেন প্রথম যে হ্যাঁ হেঁটে টেলির আর টেলির উপর তোমার ডমিনেন্ট থাকবে সবসময় ডমিনেন্ট থাকবে। মেন্ডেল বলে গেছেন যে F2 জেনারেশনে 3:1 রেশিও আমরা পাবো, যে অফস্প্রিং গুলো হবে, যে সন্তানগুলো হবে 3 ভাগ এক রকমের হবে, 1 ভাগ আর এক রকমের হবে, সবসময় এটা ঘটবে। ফর্সা এবং কালো মানুষের যদি বিয়ে দেওয়া যায় F2 জেনারেশনে, যদি আমরা খোঁজ করে তাহলে 3 ভাগ একই রকম সন্তান হবে আর 1 ভাগ এক রকম সন্তান হবে, এরকম হতে পারে। স্যার এটা তো ফিনোটাইপিক রেশিও হবে, জিনোটাইপিক রেশিও তো আলাদা হবে। হ্যাঁ, জিনোটাইপ আলাদা হবে। ফিনোটাইপিক শোনো, জেনারেশন গুলো বলছেন F1 এগুলো বেসিক্যালি ফিনোটাইপিক রেশিওটাই তোমার শো করে। জিনোটাইপও আছে এর মধ্যে, তোমরা দেখো আগে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? মেন্ডেলস modification of Mendel's law is a very difficult thing. You have to be very attentive that to understand that very clearly. আমার কথা হচ্ছে যে মেন্ডেল বলে গেছেন যে একটা এলিল আরেকটা এলিলের উপর ডমিনেন্ট থাকবে, ডমিনেন্ট একটা ব্যাপার স্যাপার থাকবে এবং ডমিনেন্ট এলিলটাই ফেনোটাইপ তৈরি করবে, বুঝছো? এবং F2 জেনারেশনে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী 3:1 ফেনোটাইপিক রেশিও হবে। এটা মেন্ডেলের কথা এগুলা। But this is not correct always, and always in the nature this is not happening. সবসময় এটা নেচারে এইসব ঘটনা ঘটে না, মেন্ডেল ভাই বলছেন। আগের যে সায়েন্টিস্টরা বলে গেছেন যে ব্লেন্ডিং এর ব্যাপার স্যাপার এটাও ঘটে কখনো কখনো। এই যে ব্লেন্ডিং এর ব্যাপার স্যাপার আসতেছে, এটাই হচ্ছে মেন্ডেলের মডিফিকেশন, মেন্ডেলস লস মডিফিকেশন। তাহলে মেন্ডেল বলে গেছেন যে 3:1 রেশিও থাকবে, কিন্তু এটা সবসময় যেহেতু থাকে না, তাহলে রেশিওটা অবশ্যই চেঞ্জ হবে। এই রেশিওটা চেঞ্জ হয়ে কি হয়? 1:2:1, 1 ratio, 2 ratio, 1 ratio. This phenotypic ratio can be found sometimes. 1:1. This phenotypic ratio can be found sometimes. কখন এটা হয়? ইনকমপ্লিট ডমিনেন্ট জিন অ্যাকশনের ক্ষেত্রে হয়। এই রেশিওটা কখন পাওয়া যায়? ইনকমপ্লিট ডমিনেন্ট জিন অ্যাকশন বা ইনকমপ্লিট ডমিনেন্স। তোমরা বুঝবা ইজিলি, আমি বিশ্বাস করি যে তোমরা ইজিলি তোমরা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারবা তোমরা এই ব্যাপার স্যাপার। যখন আমরা নর্মালি জানি যে one allele will be always dominant over the other, but this is not happening always. So sometimes
one dominant allele cannot marks the second allele, cannot cover the second allele completely. That means one allele will not be dominant completely. In that case, blending of inheritance can be afferred. Blending phenotype can be afferred. কথা বুঝছো? যখন একটা এলিল আরেকটা এলিলের উপর ডমিন্যান্ট এলিলটা রিসেসিভ এলিলের উপর কমপ্লিটলি ডমিন্যান্ট পাওয়ার শো করতে পারছে না, তখন কি করবে? তখন দুটি এলিল মিলিয়ে একটা ফেনোটাইপ তৈরি করবে। এই যে ঘটনাটা, এটাকে বলে ইনকমপ্লিট ডমিন্যান্ট জিন অ্যাকশন বা ইনকমপ্লিট ডমিন্যান্স। আমার কথা বুঝছো তোমরা? স্যার এইখানে তো তাহলে ব্লেন্ডিং হচ্ছে। হ্যাঁ, এখানে ব্লেন্ডিং হচ্ছে। তো ওই মেন্ডেলের আগে যারা তত্ত্ব দিছিল তাদেরটা ঠিক হয়ে যাচ্ছে। সবসময় নয়, যে মেন্ডেল যে আগে তথ্য দিয়েছে ওটা তো সবসময় সত্য নয়। ওরা বলছে যে সবসময় সত্য ব্লেন্ডিং ইনহেরিটেন্সটা। ও স্যার, বুঝতে পারছি। জি কিন্তু স্যার, মেন্ডেলের স্যার উপর এখানে কোনোটা এক্স্যাক্টলি এক্সেপশনাল সত্য ক্ষেত্রে নয়। বলছে। শোনো, কোনোটাই এক্স্যাক্টলি কিন্তু সত্য নয়। মেন্ডেল যে বলে গেছে না কখনই মিক্স আপ হবে না, এটাও সত্য নয়। আর যে আগে যে ব্লেন্ডিং ইনহেরিটেন্সের তথ্য দিয়েছিলেন আগে সায়েন্টিস্টরা, ওটাও একদম সত্য নয়। তবে মেন্ডেল যে কথাগুলো বলছে এটাই বেসিক্যালি মোটামুটি বেশি সত্য। কখনো কখনো ব্লেন্ডিংও হতে পারে। এই যে ব্লেন্ডিং কখনো কখনো হতে পারে, দিস ইজ দ্য মডিফিকেশন অফ ম্যান্ডেলস ল। কথা বুঝছো? জি স্যার। যখন আমরা নর্মালি ম্যান্ডেল বলে গেছেন যে প্রত্যেকটা এলিল হেটারোজাইগোটে যদি একটা দুটো এলিল থাকে, তাহলে অবশ্যই একটা এলিল আর একটা এলিল ডমিন্যান্ট থাকবে, এবং তাদের ফেনোটাইপিক রেশিও হবে F2 জেনারেশনে 3:1। কিন্তু এটা সবসময় ঘটে না। এই ঘটনাগুলো ম্যান্ডেল তো খুবই লাকি পার্সন ছিল। উনি যে কাজগুলো করেছিলেন খুবই লাকি, যে একটা এলিল সবসময় ডমিন্যান্ট ছিল, কিন্তু বেসিক্যালি সবসময় থাকে না। উনি তো এও বলে গেছেন যে একটা বৈশিষ্ট্যের জন্য একটা জিনই দায়ী, কিন্তু নো, একটা বৈশিষ্ট্যের জন্য শত শত জিন দায়ী থাকতে পারে একটা বৈশিষ্ট্যের জন্য। আরো অনেক মডিফিকেশন আছে, তোমরা যখন ম্যান্ডেলের সেকেন্ড ল পড়বে তখন বুঝতে পারবে। তোমরা এটা জেনে রাখো যে ম্যান্ডেল যে বলে গেছেন যে একটা জিন একটা এলিল আরেকটা এলিলের উপর ডমিন্যান্ট পাওয়ার শো করবে সবসময়, কিন্তু এটা সবসময় ঘটে না। একটা এলিল যে ডমিন্যান্ট এলিল একটা আছে ঠিকই, কিন্তু এটা সেকেন্ড যে রিসেসিভ এলিল সেটাকে কমপ্লিটলি মানে ডমিন্যান্ট পাওয়ার শো করতে পারে না, মার্কস করতে পারে না। মার্কস তো বোঝোই, মার্কস মানে ঢেকে রাখা। যে ডমিন্যান্টে রিসিসিবিলিটিকে ডমিন্যান্ট কখন হয়? যখন রিসিসিবিলিটিকে ঢেকে রাখে ক্ষমতা দিয়ে, তখন ডমিন্যান্টে পাওয়ার শো করে। একটা 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 মনে করো একটা এলাকার একটা ধনী মানুষ আছে খুবই পাওয়ারফুল, আর একটা আছে গরিব মানুষ। সে ধনী মানুষের সব সময় গরিব মানুষটাকে সাপ্রেস করে রাখে, ঢেকে রাখে সবসময়। এই ধনী মানুষটার কথাই কিন্তু মানে মানে প্রকাশ পায়, ইয়া হয় আর কি। এই যে ধনী মানুষটাকে বলা হয় ডমিন্যান্ট এলিল বলো, এবং গরিব মানুষটাকে বলে রিসিসিভ এলিল। সেই ক্ষেত্রে কিন্তু সবসময় যখন এরকম এরকম বাস্তবে যখন এরকম হয় যে কখনো কখনো দেখা যায় যে ওই ডমিন্যান্ট মানুষটা সবসময় ডমিন্যান্ট পাওয়ার শো করতে পারে না, মানে ঢেকে রাখতে পারে না গরিব মানুষটাকে। কি হয় তখন? তখন তখন কি হয়? তখন দুইজন মিলে একটা সিদ্ধান্তে চলে আসে এবং নতুন একটা জিনিস ডিসিশন নিতে পারে। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আমি তাৎক্ষণিকভাবে, কিন্তু বেসিক্যালি এরকম অর্গানিজমের মধ্যে এরকম ঘটছে এলিলের ক্ষেত্রে, যে ডমিন্যান্ট এলিল সবসময় ডমিন্যান্ট হতে কোনো কোনো ক্ষেত্রে ডমিন্যান্ট এলিলটা তার ডমিন্যান্ট পাওয়ার শো করতে পারে না। ফলে সেই ক্ষেত্রে রিসিসিভ এলিলটাও ডমিন্যান্টের সঙ্গে মিলে ঝিলে একটা নতুন ফেনোটাইপ তৈরি করে। এই যে একটা ব্লেন্ডিং আকারে একটা ফেনোটাইপ চলে আসতেছে, এটাকে বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্স। এই ঘটনাটার নামই হচ্ছে কি? ইনকমপ্লিট ডমিনেন্স বা ইনকমপ্লিট ডমিনেন্ট জিন অ্যাকশন বলে এটাকে। কথা কি বুঝছো তোমরা আমার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। জি কঠিন স্যার। লাগতেছে আমি জানি, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। দেখো একটা মাছের ক্ষেত্রে উদাহরণ দিই আমরা। একটা মাছের ক্ষেত্রে উদাহরণটা হচ্ছে এরকম, ধরো একটা হোমোজাইগাস ব্ল্যাক কালার তেলাপিয়া। কি কালার? তেলাপিয়ার কতগুলি স্পিসিস আছে, কত রকমের ধরন আছে তোমরা জানো? 80 প্রকারের বা তার বেশি এরকম স্পিসিস শুনছিলাম তেলাপিয়া। তোমরা বেশি জানো আমার চেয়ে। তেলাপিয়ার ধরন মানে 80 না কত কত স্পিসিস আছে, তাদের রঙের ব্যাপার স্যাপার এরকম আছে। সেই জন্য এরকম দেখা গেছে যে একটা হোমোজাইগাস ব্ল্যাক কালার তেলাপিয়া, কালো তেলাপিয়া দেখছো কখনো তোমরা? একদম কালো আছে, কিন্তু ইন্টারনেট সার্চ দিলে তোমরা পারবা। জি স্যার। হোমোজাইগাস একটা ব্ল্যাক কালার তেলাপিয়া, ব্ল্যাক, দ্য জিনোটাইপ হচ্ছে জিজি।
ব্ল্যাক কালার তেলাপিয়ার সঙ্গে ক্রস করলাম কি হোমোজাইগাস গোল্ড কালার তেলাপিয়া। ব্ল্যাক কালার তেলাপিয়া ক্রস করলাম কি এটা গোল্ড কালার তেলাপিয়া। ব্ল্যাক কালার তেলাপিয়া কি এখানে জি বড় জি। গোল্ড কালার তেলাপিয়া হলো কি ছোট জি। এদের যে এটা গ্যামেট তৈরি হলো, এটা গ্যামেট, এটা বলে F1 জেনারেশনে কি হবে? এটা হওয়ার কথা কি ছিল? ব্ল্যাক। ব্ল্যাক কালার হওয়া ছিল। নরমালি মেন্ডেলের সূত্র যে ইট উইল বি ব্ল্যাক because G allele will be always dominant over ছোট g, but this is not happening here because বড় g is not completely dominant here, so both allele কমপ্লিটলি combinedly dominant করতে make a পারেনি। new phenotype. This is the bronze color. কথা বুঝছো? তাহলে এই ব্লেন্ডিং হচ্ছে, এই যে এখানে এটা কেন হচ্ছে? এটা কারণ এখানে ইনকমপ্লিট ডমিনেন্স শো করছে এই জিনটা। dominant but this is not the completely dominant, so this is the incomplete dominance. এই যে ঘটনাটা, this is called the incomplete dominant gene action. এটা ম্যান্ডেলের সূত্রের ব্যর্থ। এটা একটা ম্যান্ডেলের সূত্রটি এটা মানে না এই কথাগুলো, তাই না? মানে কি এটা? স্যার একটা কথা বলবো? বলবো, অবশ্যই বলো। স্যার আমি এক জায়গায় পড়ছিলাম যে এই অসম্পূর্ণতা মানে অসম্পূর্ণ প্রকটতার জন্য এক ধরনের জিন দায়ী থাকে, ইন্টারমিডিয়েট জিন। স্যার এই ইন্টারমিডিয়েট জিন সম্পর্কে যদি একটু বলতেন। ইন্টারমিডিয়েট থাকতে পারে, আমার ধারণা নেই, আমি জানি না, সাথে পড়িনি কখনো। হ্যাঁ, হতে পারে। অসম্পূর্ণতার জন্য তো এটা শত শত জিন, কোন ফেনোটাইপের জন্য একটা ফেনোটাইপের জন্য একটা যে ফেনোটাইপ তৈরি হবে, এটার জন্য অনেক জিন দায়ী থাকতে পারে। ইন্টারমিডিয়েট জিন হ্যাঁ হতে পারে। এই জিনটা যে ইনকমপ্লিট ডমিনেন্স শো করছে, এটা তো একা একা করে না, নিশ্চয়ই কোনো প্রভাবক আছে এটার পিছনে, অন্য কোনো জিন হয়তো বা দায়ী আছে এখানে। তুমি যে তুমি কি এপিস্টেসিসের কথা বলছো নাকি? না স্যার, এটাই এপিস্টেসিস বলে একটা কথা, যেটা তোমাদের পড়াবো আমরা তো সেকেন্ড ল যখন। এপিস্টেসিস, সেটা একটা এপিস্টেসিস একটা জিনিস আছে যে কোনো জিন ডমিনেন্ট, বাট ওই জিনটা ডমিনেন্ট শো করতে পারছে না, অন্য একটা থার্ড একটা জিন এসে ধাক্কা দিচ্ছে ওখানে, তাকে চুপ করে থাকতে বলছে, ফলে ওই জিনটার পারতে পারছে না। এটাকে বলে এপিস্টেসিস। বুঝছো? তুমি হয়তো বা এটা মিন করতে পারো ইনকমপ্লিট। তুমি কি জানি বললে নামটা? ওটার ইন্টারমিডিয়েট জিন হতে পারে, ওটা ইন্টারমিডিয়েট জিন। স্যার এপিস্টেটিসে তো আমি পড়ছিলাম যে একটা জিন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, আর যে জিনটার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে হাইপোস্টেটিস জিন, আর যে বাধা দেয় তাকে বলা হয় এপিস্টেটিক জিন। মানে এরকম ইন্টারে পড়ছিলাম আর কি। যেটা বাধা দেয় সেটা এপিস্টেটিক জিন বলে। জি স্যার, আর যার বাধা পায় সেটা হচ্ছে হাইপোস্টেটিক জিন। গুড, এটা তুমি তো অ্যাডভান্স করে ফেলছো। এলে আমরা যখন সেকেন্ড ল পড়বো, সেকেন্ড লর এটা তুমি কি এটা মিন করছো নাকি ইন্টারমিডিয়েট জিন পরে? ওটাও হতে পারে স্যার। ইন্টারমিডিয়েট জিনটা আমি ওটাও হতে পারে হয়তো ইন্টারমিডিয়েট প্রকটতাতে পড়ছিলাম, কিন্তু এই জিন সম্পর্কে তেমন আইডিয়া নেই, শুধু এই ওয়ার্ডটাই জানি, এই জন্য আস্ক করছিলাম। থাকতে পারে, বুঝছো? ওকে স্যার। থাকতে পারে, আমারও জানা নেই, হয়তো বা আছে, কারণ এত বেশি অজানা জিনিস আমাদের মাঝে আছে, অনেক কিছু জানি না, হয়তো বা তারপরে। হ্যাঁ, আমারও ধারণা হচ্ছে একটা দিন যখন মনে করো এটা শো করছে না, এর পিছনে এটা ডমিনেন্ট অবশ্যই হওয়ার কথা ছিল, কিন্তু বাট এটা ডমিনেন্ট হচ্ছে না কেন? অবশ্যই এখানে অন্য জিন কোনো দায়ী থাকতে পারে, এখানে হতে পারে এটা ইন্টারমিডিয়েট জিন। ঠিক আছে, আমি তোমাদেরকে পরে আইডিয়া দেবো এটা। ঠিক আছে, তুমি এই পর্যন্ত তো বুঝছো তাই না? ব্রোঞ্জ কালার্ড phenotype can be appeared here because the gene is not completely dominant here, so color will be appeared, that means bronze color. Bronze color তো চেনো? ব্রোঞ্জ মানে কি? ব্রোঞ্জ পদক দেয় না কেমন কালার, রং সোনালী কালার চেয়ে একটু গাঢ় মনে হয়, তাই না? সোনালী কালারের চেয়ে একটু গাঢ় না, ডিপ না? জি স্যার। ব্রোঞ্জ কালার আমার টুপিটার মতো, আমার টুপির রং যেটা, এটা বোধহয় ব্রোঞ্জ কালার মনে হয়। দেখতে পাচ্ছ, এটা আমার টুপি, এটা কি ব্রোঞ্জ কালার? এটা ব্রোঞ্জ না হলে তাহলে এটা ব্রোঞ্জ হবে, এইটা তাই না? জি স্যার, ওটা হতে পারে। দেখতে পাচ্ছ? জি স্যার। এই ব্রোঞ্জ হবে, মানে ব্ল্যাক কালারের সঙ্গে তুমি গোল্ড কালারের, গোল্ড কালার আর একটু ডার্ক হলে যেমন হয়। হ্যাঁ, গোল্ড কালারটা, এটার কথা বলছি, গোল্ড কালার এটা মনে হয় ব্রোঞ্জ। এটা কি হবে? এটা হবে মোট কথা নিচেরটা।
এটা 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 নিচের বর্ডারটা হবে, যে বর্ডারটা হবে এটা হচ্ছে জি স্যার, ব্রোঞ্জ কালার। বর্ডারটা। যাই হোক, ব্ল্যাক কালার তেলাপিয়ার সঙ্গে তুমি যদি গোল্ড কালারের তেলাপিয়ার তুমি যদি ক্রস করো, যে অফস্প্রিংটা হওয়ার কথা ছিল ম্যান্ডেলের সূত্র অনুযায়ী ব্ল্যাক কালার, কিন্তু বাট এটা হবে না। এটা কি হবে, একটা থার্ড কালার চলে আসবে, এটা হবে মিক্সিং আকারে চলে আসে, এটা কি হবে ব্রোঞ্জ কালার। তুমি যখন সেকেন্ড জেনারেশন যাবা, তুমি যখন সেকেন্ড জেনারেশন F2 জেনারেশন, তখন কি পাবা? এটা তুমি যখন F1 জেনারেশন ম্যাটিং করবে আবার ক্রস করে, তুমি দেখবে কি কি পাওয়া যাচ্ছে। ব্রোঞ্জ কালার তেলাপিয়ার সঙ্গে ব্রোঞ্জ কালার তেলাপি মিটিং করলা, তুমি বলে যে অফস্প্রিং গুলো পাবা, কি পাবা? এটা গ্যামেট পাবো তো এরকম দুই প্রকারের গ্যামেট, এটা হলো মেল, ধরো এটা একটা মেল, এটা হলো ফিমেল। এটা বোঝো তো তোমরা এগুলা? আমি যে এই যে পানেট স্কোয়ার দিয়ে বুঝিয়ে দিয়েছি, এবং নরমাল যেটা ক্রস দেখ, এগুলো তোমরা বোঝো না এগুলা এখন? জি স্যার। এটা হচ্ছে ব্রোঞ্জ কালারের, একটা নিলাম মেল, এটা নিলাম ফিমেল। ব্রোঞ্জ কালারের তেলাপিয়া, ব্রোঞ্জ কালারের আরেকটা তেলাপিয়ার মিটিং করালাম। এখান থেকে কি গ্যামেট পাবো? বড় জি ছোট জি। এখান থেকে কি গ্যামেট পাবো? ছোট জি ছোট। ধরো এটা মেল নিয়েছিলাম, এটা ফিমেল নিয়েছিলাম, তাহলে মেলের হলো এটা, ফিমেলের এটা, এটা গ্যামেট, এটা হলো গ্যামেট। মানে এই গ্যামেট মিলে কি হবে? জাইগোট তৈরি হবে। একটা জাইগোট মানে একটা অর্গানিজম তৈরি হবে। এই বড় জি বড় জি বড় জি, এই বড় জি ছোট জি বড় জি ছোট জি, এই এখন এটা বড়, এই বড় জি ছোট জি বড় জি ছোট জি, আর ছোট জি ছোট জি ছোট জি ছোট জি এখানে আসলো। তাহলে এটা তো ব্ল্যাক কালার হবে অবশ্যই। এটা কি হবে? ব্রোঞ্জ কালার হবে, কারণ দুই প্রকার আছে এখানে। এটা যদি ব্ল্যাক কালার হওয়ার কথা ছিল কিন্তু হয়নি এখানেও, তাই এটা হচ্ছে এখানে গোল্ড কালার চলে আসবে, কারণ এটা আগে থেকে আছে এখানে। তোমরা এগুলো বুঝছো তো? এটা দিস ইজ ভেরি সিম্পল, বিকজ আই হ্যাভ অলওয়েজ previously discussed about that Punnett square, how can you make the gamete zygotic recombination. তোমরা বুঝছো তোমরা এগুলা আমার কথাগুলো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আমার অনেক পড়া বাকি আছে বুঝছো, সেজন্য আমি তাড়াতাড়ি শেষ করছি। তাহলে এখানে জিনোটাইপিক রেশিও কত হলো দেখো তো? স্যার 1:2:1। ফেনোটাইপিক রেশিও কত? 1:2:1। বেসিক্যালি এই ফেনোটাইপিক রেশিও হওয়ার কথা ছিল 3:1, but this 3:1 ratio has been modified to that ratio 1:1. So this is the modification. This is Mendel's loss modification. এটাকে ফেনোটাইপিক রেশিও কত? 1:2:1, এই রেশিওতে মডিফাই হয়। মেন্ডেলের 3:1 রেশিওটা এই রেশিওতে মডিফাই হয়। এটা মেন্ডেলের লয়ের একটা মডিফিকেশন, ব্যত্যয় এটা একটা। এটা বুঝলা তো? তাহলে এটা কি বলা হয়? কি বলা হয়? ইনকমপ্লিট ডমিন্যান্ট জিন অ্যাকশন বা ইনকমপ্লিট ডমিন্যান্স। এখানে ডমিন্যান্ট এলিল থাকে, জি এলিল ইজ ডমিন্যান্ট, বাট দিস ইজ নট কমপ্লিটলি ডমিন্যান্ট ওভার ছোট জি। সো both ছোট জি and বড় জি will combinedly produce a new phenotype, that means bronze color phenotype. কথা বুঝছো? এটাকে বলা হয় ইনকমপ্লিট ডমিন্যান্ট জিন অ্যাকশন। ক্লিয়ার নাও? কে বলো তোমরা? তোমরা হয়তো পড়ে নিলে বুঝতে পারবা এটা এখন। বুঝছো সিনথিয়া? জি স্যার, বুঝতে পারছি। Good. Now the codominance. Codominance and incomplete dominant gene action, this is more or less similar. Everything will be almost similar. That means phenotypic ratio and genotypic ratio will be the similar, but a little bit different. In codominance, both the dominant and recessive really lack their dominant and recessive relationship, and both have the capability to express that phenotypically in the heterozygous condition. The dominant and recessive traits occur side by side. এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এখানে কোনো ডোমিনেন্ট রিসিসিভ কোনো রিলেশনশিপ থাকবে না। এখানে কি ডোমিনেন্ট, আমরা তো জানি একটা ডোমিনেন্ট থাকবে একটা রিসিসিভ থাকবে, কিন্তু না, এখানে কোনো ডোমিনেন্ট রিসিসিভ থাকবে, কিন্তু তাদের কোনো ক্যাপাবিলিটি থাকবে না। ডোমিনেন্ট এবং রিসিসিভ এই রিলেশনশিপটাই তাদের মধ্যে থাকবে না। ফলে প্রত্যেকের বৈশিষ্ট্য থাকবে, মানে প্রত্যেকের ক্ষমতা থাকবে তাদের ফেনোটাইপিক এক্সপ্রেশন তৈরি করা। তাহলে এটা কিভাবে আসতে পারে বলো দেখি? কথা বুঝছো? এখানে ডোমিনেন্ট এবং রিসিসিভ, একটা গরিব মানুষ থাকবে একটা ধনী মানুষ থাকবে, এরকম তো একটা ব্যাপার স্যাপার। মেন্ডেলের শুধু একটা গরিব মানুষ একটা এলাকায় থাকে, একটা ধনী মানুষ থাকে, ধনী মানুষের কথাই সবসময় গ্রাহ্য করা হয়, গরিব মানুষের কথার কোনো দাম নাই। এটা হচ্ছে মেন্ডেলের কথা। কিন্তু এখানে তা নয়। এখানে কি এই ধনী গরিবের কোনো এখানে রিলেশন নেই, তাদের কোনো কিচ্ছু নাই।
ফলে প্রত্যেকের সমান সমান ক্ষমতা থাকবে তাদের ফেনোটাইপ তৈরি করার। এই যে ব্যাপার স্যাপারটা, দিস ইজ কল্ড দ্য কোডোমিনেন্স। স্যার এটা কি ব্লেন্ডিং মেথডটার সাথে মিলে যাচ্ছে না? নো, ব্লেন্ডিং মেথডের সঙ্গে মিলে যাচ্ছে। ব্লেন্ডিং মানে দুটো মিলে তৈরি করবে, মিলেমিশে তৈরি করবে, কিন্তু এখানে মিলেমিশে নাই। স্যার এখানে কি তাহলে ডমিনেন্ট আর রিসেসিভ দুইটার ক্যারেক্টারটাই ফিনোটাইপের মধ্যে প্রকাশ পাবে? হ্যাঁ, দুটার ক্ষমতাই প্রকাশ পাবে, মানে মিক্স আপ হবে না, বাট দুইটাই থাকবে। দুটোই থাকবে। তখন কি হবে, এটা 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 থার্ড চলে আসবে না, বলে দুটো কালারে চলে আসবে এখানে। কথা বুঝছো তোমরা? এটা বুঝতে পারছি স্যার। যেমন অনেক সময় দেখা যায় বলে যে গেছে যে না, কি দেখা যায় বলো স্যার, ওই যে অনেক সময় আমরা দেখি না মুরগির মধ্যে, সাদা মুরগির মধ্যে লাল লাল ছোপ, এরকম বৈশিষ্ট্য হয়তো বা। দিস ইজ দ্য কোডোমিনেন্স। তারপর এটা হচ্ছে বিড়ালের কোডোমিনেন্স। মধ্যে, সাদা বিড়ালের মধ্যে লাল লাল কালো কালো ছোপ থাকে। হ্যাঁ, তুমি যদি একটা সাদা বিড়ালের সঙ্গে একটা কালো বিড়ালের ম্যাটিং করাও, ক্রস করাও, যে অফস্প্রিং গুলো পাবা সবসময় যে তুমি সাদা অথবা কালো পাবো, নট, নো। সবসময় এমন কিছু বিড়াল পাবো দেখবে ওর গায়ে গায়ে ফোটা ফোটা দাগ, সাদা কালো মিশাল মিশাল মিশ্রিত অবস্থায় এসে গেছে। মিশ্রিত বলতে কোথাও সাদা কোথাও ফোটাফুটি, কি বলে তোমরা এটা, মানে ফোটা ফোটা গায়ের মধ্যে এরকম দাগ থাকবে। এটা হচ্ছে কি বলে, এটাকে কোডোমিনেন্স বলে। এটাকে কোনো স্যার ডোমিনেন্স গরু থাকবে না। ছাগলেরও তো হয়। হ্যাঁ, কি স্যার গরু ছাগলের গায়েও তো এরকম দাগ, মানে কালো গরুর উপরে সাদা ছোপ ছোপ দাগ, ছাগলের মধ্যেও তো হয় এরকম। হতে পারে। এটা হচ্ছে, এটাকে বলা হয় কোডোমিনেন্স। স্যার মানুষের মধ্যে কি কখনো কোডোমিনেন্স দেখা যায়? কারণ এরকম তো মানুষের মধ্যে তো আমরা কখনো দেখিনি যে সাদা মানুষের মধ্যে কালো কালো দাগ। আমার তো জানা নেই। কোডোমিনেন্স হয়তো বা বর্ণের জন্য যে জিন দায়ী, এটা হয়তো হয় না, কিন্তু অন্য কোনো কারণ, অন্য কোনো এলিলের ব্যাপার স্যাপার জিনের জন্য হতে, ট্রেটের ক্ষেত্রে হতে পারে। কথা বুঝছো? আমার জানা নেই আসলে। মানুষের ক্ষেত্রে একটা মানুষের স্যার চেহারার মধ্যে মানুষের যে কালো কালো তিল হয়, এগুলা কি এই কোডোমিনেন্সের কোডোমিনেন্ট? জন্য, এটা আমার জানা নেই, সেটাই হতেও পারে। বলতেছি। হ্যাঁ, তোমার আইডিয়া ঠিক আছে যে হ্যাঁ তিল হয়। কারো কারো দেখবা অনেক বড় বড় বিদেশিদের গায়ে দেখবা, যারা মনে করো অস্ট্রেলিয়ান মানুষ, ইংল্যান্ডের মানুষ, ওদের গায়ে দেখবা ফোটা ফোটা স্পট থাকে। দেখছো কখনো তোমরা বিদেশি মানুষকে? তোমরা দেখছো এরকম? এটা খুব ফর্সা মানুষ, কিন্তু তার গায়ের মধ্যে কালো কালার স্পট, লাল লাল লালের মতো স্পট, গোল 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 সারা শরীরে, সারা মুখে। এটা হতে পারে কোডোমিনেন্সের জন্য। স্যার কোডোমিনেন্ট কি শুধু কালারই চেঞ্জ করে, অন্য কোনো ইফেক্ট নাই? হতে পারে, আমি তো সেই কথা বললাম যে মানুষের ক্ষেত্রে আমার জানা নেই আসলে। এটা অন্য কোনো বৈশিষ্ট্য ট্রেটের ক্ষেত্রেও হতে পারে কোডোমিনেন্স। স্যার আর অনেক সময় দেখা যায় একটা সন্তানের মধ্যে বাবা মা দুজনের বৈশিষ্ট্যই প্রকাশ পায়, তো এই বিষয়টা কি কোডোমিনেন্ট নাকি মানে যখন যার এলিল ডমিনেন্ট করে সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্য, মানে ধরেন এটা কোডোমিনেন্স হতে পারে, এটা কারণ দুজনের বৈশিষ্ট্য যেহেতু আছে, কোডোমিনেন্স হতে পারে। জি স্যার, ওকে। তোমার খুবই সুন্দর মানে থিঙ্কিং, খুবই খুবই খুশি হয়েছে এই উদাহরণটাতে আমি। কারণ দেখো, কোন কোন সন্তানের ক্ষেত্রে তুমি তুমি যদি ক্লিয়ারলি অবজার্ভ করো, তুমি যদি একদম ডিপলি চিন্তা করো, সেই সন্তানটা আপনার বাপের মতো হয়েছে, আবার একটু মায়ের সঙ্গে সন্তানের মায়ের মতো হয়েছে। ভাবি, মানে আমি অনেকক্ষণ ধরে বলবো চেষ্টা করতেছি, মানে আসলে এটা কিসের জন্য হয়, মানে এটা কিন্তু হ্যাঁ, এটা যদি উভয়ের বৈশিষ্ট্য এখানে আছে, এখানে হতে পারে কোডোমিনেন্স, এটা এখানে হতে পারে। কিন্তু এটা আমার তো জানা নেই আসলে, হতে পারে কোডোমিনেন্স। তবে মাছের ক্ষেত্রে যেটা হয়, এই যে তোমার রেইনবো ট্রাউটের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে রেইনবো ট্রাউট, গোল্ড কালার রেইনবো ট্রিপ, একটা নর্মাল রেইনবো ট্রাউট মাছটা যদি ম্যাটিং করাও, তাহলে যে পাবে একটা একটা মাছ পাবো যার গায়ের মধ্যে এরকম ফোটা 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 দাগ থাকবে। রেইনবো ট্রাউট গোল্ডেন আর নর্মাল। নর্মাল রেইনবো ট্রাউট কেমন, এমনি নর্মালি রূপালী মাছ, এরকম মাছ। এবার গোল্ড কালারের সঙ্গে মেটিং করাবো, এটা রেইনবো ট্রাউটের গোল্ডেন কালার রেইনবো ট্রাউট। তুমি যে একটা মাছ পাবা, সেটা গায়ে হবে কেমন, গোল্ড কালারও থাকবে এবং সাদা সাদা ফোটা ফোটা থাকবে। ফলে একটা মাছ হবে একটা, এটা এটা মানে প্রত্যেকটা বৈশিষ্ট্য থাকবে এখানে। এই যে নর্মাল মাছের বৈশিষ্ট্য থাকবে, গোল্ড কালারের বৈশিষ্ট্যগুলো থাকবে। এই 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 রংটাকে বলা হয় পালোমিনো কালার বলা হয়, এটাকে পালোমিনো বলা হয়। স্যার একটা একটা কোশ্চেন করি। করো।
আচ্ছা স্যার, মানে যে সমস্ত বৈশিষ্ট্য আমরা বাইরে থেকে দেখতে পাই সেগুলোর মধ্যে হয়তো বা কোডোমিনেন্টের ইফেক্ট থাকতে পারে, কিন্তু স্যার যে সমস্ত বৈশিষ্ট্য দেখা যায় না, যেমন ধরেন যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার মতো রাগ হয়, অনেক তো স্যার এগুলো বলে যে বাবার মতো পেয়েছে, এটাও হতে পারে। হ্যাঁ, বৈশিষ্ট্য তুমি বৈশিষ্ট্য বলতে, হ্যাঁ নেচারও তো, তোমার নেচার, তোমার বিহেভিয়ার তো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমার যে বিহেভিয়ারের বহিঃপ্রকাশ, এটাও ফেনোটাইপ একটা। বিহেভিয়ারের বহিঃপ্রকাশ, এটা তো একটা ফেনোটাইপ। তোমার আচার কেমন হবে, এটা তোমার জেনেটিক নিয়ন্ত্রিত, জেনেটিক্স দ্বারা নিয়ন্ত্রিত। এই আচারের যে বহিঃপ্রকাশ, শুধু যে তুমি রং দেখে বুঝো দিস ইজ এ ফেনোটাইপ, বাট বিহেভিয়ার ক্যান অলসো বি দ্যাট ফেনোটাইপ। তোমার কথা সুন্দর, তুমি বুঝছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি। বিহেভিয়ার তো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তোমার আচার আচরণ কেমন হবে, অনেক দেখবে সন্তান বাপের মতো রাগী হয়, তাহলে অবশ্যই এটা জিন দ্বারা, বাপের জিন পেয়েছে এখানে, বলে না? হতে পারে স্যার অনেক সময় দেখা যায় কারোর মতোই হয় না, এটা কি ব্যতিক্রম কিছু? কারণ হয়তো হয় না, অবশ্যই হয়, হয়তো না, তার এর আগে যে একটা পূর্বপুরুষের কোনো বলছিলেন যে কালো বাবা মার সন্তান অনেক সময় দেখা যায় যে ফর্সা হয়, মানে হতেই এই পারে। বিষয়টা, তাহলে এই বিষয়টা কি এখানে জিনের কিভাবে তাহলে, কালো বাবা মা জিন তো যেভাবে দুজন থেকে আসছে, তাহলে ফর্সা সন্তান, এই বিষয়টা কি এটা ব্যতিক্রম? একদম হতেই পারে, ফর্সা সন্তান হতে পারে, তোমার পূর্বপুরুষের কোনো একজনের কাছ থেকে এইভাবে পেয়েছে, কারণ তোমার জিনগুলো তো ওইভাবে ইয়ে হয়ে আসছে। হ্যাঁ স্যার, এরকমই হয় যে বাবা মা দুজনেই কালো কিন্তু সন্তান ফর্সা হয়, তখন একদম, বলে যে তোমার দাদি মানে ফর্সা ছিল। বিশ্বাসই করতে চায় না, গ্রামের মানুষ বিশ্বাসই করতে চায় না, এই সন্তান কোত্থেকে আসলো, তাই না? এরকমই হয় কিন্তু। হ্যাঁ স্যার, পূর্বপুরুষ দেখবে তার দাদার দাদা খুবই ফর্সা ছিল, এরকম হতে পারে। ডিএনএ টেস্ট করলেই তো হয়। হ্যাঁ স্যার, করে তো জিনের একটা ব্যাপার আছে না এখানে স্যার? মানে জেনারেশন টু জেনারেশন আর কি এটা ভ্যারি করে। হ্যাঁ, হতেই পারে, ভেরি করে। জেনেটিক্স তো, এটা তো জেনেটিক্স মনে করো, এটা তোমার জেনারেশন টু জেনারেশন এইভাবে চলে আসতেছে এইভাবে। তোমার যে আমি তো দুটি জেনারেশন এখানে দেখিয়ে দিলাম, যে F1 F2 জেনারেশন দেখাচ্ছে বোঝার ক্ষেত্রে তোমাদের ইজিলি, কিন্তু এটা কি তাই? জেনারেশন টু জেনারেশন, একটার পরে কার সাথে কার কি আসছে, কত জেনারেশন পরে আউট হয়েছে, বোঝা বড়ই মুশকিল। এবং আসতেই পারে একটা কালো বাপ মায়ের সন্তান ফর্সা হতেই পারে, এখানে সন্দেহের কিচ্ছু নেই, ঠিক আছে? হতেই পারে। স্যার বেশি ডাউট থাকতে ডিএনএ টেস্ট করলেই তো হয়। হ্যাঁ, তুমি যদি ডিএনএ টেস্ট করো, দেন ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই, ইউ ক্যান ইজিলি ডায়াগনোস দ্যাট হু ইজ দ্য ফাদার আর হু ইজ দ্য মাদার। তো তোমার কি বুঝছো, তাই না? তাহলে পালোমিনো কালার সম্বন্ধে তোমাকে এটি বলি। ঘোড়া আছে না, ঘোড়ার দেখবা দেহের রং একরকম, তাদের কেশরটা আর একরকম। অনেক সময় দেখা যায় পালোমিনো, এটাকে বলা হয় পালোমিনো। এবং পালোমিনো রং, পালোমিনো এই জিনিস শব্দটা কিন্তু স্প্যানিশ একটা শব্দ। বেসিক্যালি ঘোড়ার বৈশিষ্ট্যকে, ঘোড়াকেই, মানে এই ঘোড়ার যে বৈশিষ্ট্য সম্পন্ন ঘোড়া, যে তাদের চেহারা একরকম, তাদের কেশর বোঝো তো, ঘোড়ার ঘাড়ের মধ্যে যে চুলগুলো থাকে, মাথায় ইয়ে থাকে না, এটা কেশর বলা হয়। কেশরের রং একরকম, তারপরে তোমার বডি কালার আর একরকম। এই যে এটাকে বলা হয় পালোমিনো। এবং পালোমিনো ঘোড়া খুবই তোমার জনপ্রিয়। পালোমিনো শব্দটা হচ্ছে একটা স্প্যানিশ শব্দ, এখান থেকে পালোমিনো শব্দটা এখন বহুল পরিচিত এবং প্রচারিত শব্দ। পালোমিনো বলতে বোঝা যায় এটা দুটো ভিন্ন কালারের হবে, এইরকম জিনিস আর কি পালোমিনো, ঠিক আছে? মাছের ক্ষেত্রে যখন তুমি একটা গোল্ড কালারের রেইনবো ট্রাউটের সঙ্গে নর্মাল রেইনবো ট্রাউটের মিটিং করাবা, তখন হওয়ার কথা ছিল কেমন, এটা এখানে এটা গোল্ডেন কালার অথবা নর্মাল কালার, যে কোনো একটা কিছু হবে এখানে, কিন্তু সেটা না হয়ে হয় কি হয়, এটা একটা পালোমিনো কালার চলে আসে এখানে, যেটা গোল্ড কালার এবং নর্মাল কালার দুটো পাশাপাশি অবস্থান করে। হতে পারে এটা তোমার স্পট আকারে, হতে পারে ডোরা কাটা দাগ আকারে, বিভিন্ন ভাবে হতে পারে। তবে মাছের ক্ষেত্রে এটা কেমন করে হয়, স্পট স্পট থাকে। কথা বুঝছো? দুইটা কালারই থাকবে। তাহলে কোডোমিনেন্স বুঝছো তোমরা, যে কোনো জিনিস এখানে ডোমিনেন্ট বা রিসিসিভ নয়, প্রত্যেকটা জিনিস তার স্বকীয় বৈশিষ্ট্য প্রকাশ করবে এখানে, প্রত্যেকটা জিনিস তার এলিল তার বৈশিষ্ট্য প্রকাশ করবে এখানে। এই দেখো পালোমিনো, এখন পালোমিনোর সঙ্গে তুমি যদি ম্যাটিং করাও, তাহলে কি পাবা? পালোমিনো একই রকম পাবে, একই সিমিলার থিং। আগে যেটা করলাম সেইভাবে, পালোমিনো গ্যামেট এরকম হবে, গ্যামেট এরকম হবে। এটা গোল্ড কালার, এটার সাথে এটা পালোমিনো কালার, এটার সাথে এটা পালোমিনো নর্মাল। ফলে তুমি একই রেশিও পাবা, 1-2 এক জিনোটাইপিক, 1-2 এক ফিনোটাইপিক রেশিও। তাহলে দিস ইজ অলসো দ্য মডিফিকেশন অফ ম্যান্ডেলস ফার্স্ট ল। এটা কি বুঝছো তোমরা? স্যার এটা তো স্যার মানে টার্গেট মতো এটা আসলো স্যার।
হ্যাঁ কি আগেরটার মতোই স্যার রেশিও আসলো, হ্যাঁ আগেরটার ইনকমপ্লিট। মতোই আসবে, বলছি তো কোডোমিনেন্স এবং ইনকমপ্লিট ডোমিনেন্ট জিন অ্যাকশন বোথই, উভয়ের ক্ষেত্রেই তোমার একই রেশিও আসবে, কিন্তু দুটো ভিন্ন ঘটনা। ঠিক আছে, প্রথমে বলে দিছি না যে এটা ম্যান্ডেলের, এই দেখো ম্যান্ডেলের প্রথমে যে আমরা এই যে ইনকম ফিনোটাইপিক এত রেশিও, এই রেশিও আসতে পারে দুই দুই ক্ষেত্রে, একটা হচ্ছে ইনকমপ্লিট ডোমিনেন্স জিন অ্যাকশনের ক্ষেত্রে, একটা হচ্ছে কোডোমিনেন্সের ক্ষেত্রে। তোমরা কি বুঝছো নাকি বলো? সোজা জিনিস, তোমরা নোট দিলেই পড়ে বুঝতে পারবা। বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছি। আরেকটা শেষ করে দিই তাড়াতাড়ি। একটা হচ্ছে এই যে দিস ফিনোটাইপিক রেশিও, এখন হলো আরেকটা ফিনোটাইপিক রেশিও 2:1। আগে ছিল 1:2:1, এখন হচ্ছে 2:1, দিস ফিনোটাইপিক রেশিও। ম্যান্ডেলের নরমালি লর হচ্ছে 3:1, এই রেশিও থাকবে, কিন্তু দেখা গেছে যে না, এটা সবসময় থাকে না, এটা চেঞ্জ হতে পারে 1:2:1 অথবা 2:1 রেশিও হতে পারে। 2:1 রেশিও কখন হয় এটা নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে লিথাল জিন অ্যাকশনের ক্ষেত্রে। লিথাল জিন তো তোমরা নাম শুনছো, লিথাল জিন বাংলা কি? মারণ জিন। মারণ জিন মানে কি? জিন। যেটা মেরে ফেলে। মৃত সন্তান জন্ম হয়। মৃত্যু ঘটে, ওই জিনটা যদি কোনো শরীরে থেকে যায় তাহলে সন্তান মৃত। মৃত সন্তান হতে মৃত পারে। হবে। আমাদের শরীরে 5 থেকে 10 জোড়া এরকম জিন থাকে, তোমার শরীরে আমার শরীরে থাকতে পারে। আমার শরীরে 5 থেকে 10টা জিন এরকম থাকতে পারে আমার শরীরে, তোমাদের শরীরে প্রত্যেকের আছে, এবং সেট সেট ভিন্ন ভিন্ন। কথা বুঝছো? আমার শরীরে যেরকম 5টা জিন আছে, তোমার শরীরে 5টা ধরো জিন আছে, অন্যের শরীরে 5-6টা জিন থাকতে পারে। মারণ জিন বলে, লিথাল জিন বলা হয়। ঠিক আছে, এই জিনগুলো নর্মালি আমি যে বেঁচে আছি, কেন বেঁচে আছি? এটা হেটারোজাইগাস কন্ডিশনে আছি হয়তো, বা সেজন্য বেঁচে আছি আমি, সমস্যা নেই আমার। আমার খালাতো বোন মামাতো বোনের শরীরে এরকম ওই 5 একই সেটের জিনগুলো আছে, কিন্তু ওখানে তোমার সঙ্গে আমার যে সেটের কিন্তু মিল নেই, সেটগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, ভিন্ন ভিন্ন সেট এগুলো থাকে। কিন্তু আমার যে খালাতো বোন মামাতো বোন আমার কাজিন যত আছে সবগুলো কিন্তু আমার একই রকমের 5 সেট জিন, ওদেরও 5 সেট আমারও 5 সেট। ফলে কোনো খালাতো বোনের সঙ্গে যদি আমার বিয়ে হতো, সেটা সেটে মিলে যেত, ফলে কি হতো, আমার যে সন্তান সন্ততি হতো, তখন কি হতো, লিথাল জিনের প্রভাবে সন্তান মৃত সন্তান হতে পারত। কথা বুঝছো? সেই জন্য খালাতো বোন মামাতো বোন বিয়ে শাদী করতে নেই। তোমরা কি কখনো কমিটমেন্ট করে আসো নাকি কেউ আবার খালাতো বোন মামাতো বোনের বিয়ে শাদী করবা? কে আছো? সিনথিয়া আছো নাকি? না স্যার। কে আছে তোমাদের মধ্যে যে আগে থেকে পাকা কথা দিয়ে রাখছি থাকতেও পারে স্যার। বিয়ে করলে ওকেই করব, এরকম আছে নাকি কেউ? কখনই কাম করবা না, জেনেটিক্স যেহেতু পড়াশোনা শুরু করছো, কখনই করা যাবে না, কারণ লিথাল জিনের অ্যাকশন থাকতে পারে। কারণ তোমার শরীরে যে জিন আছে 5টা, তোমার খালাতো ভাইয়ের শরীরে 5টা জিন আছে। কোনো বাই চান্স যদি ওই 5টা 5 মিলে যায়, যদি ওর হোমোজাইগাস কন্ডিশনে থাকে, then your offspring will be died. So সেজন্য কখনো এটা করা যাবে না। ঠিক আছে, একটু দাঁড়াও তো, একটু 1 মিনিট, আমার ওয়াইফ কেন ডাকতেছে আমাকে, সরি, একটু দাঁড়াও তোমরা, হ্যাঁ। সরি, শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? হ্যালো, শুনছো আমার কথা তোমরা? সরি সরি স্যার এতক্ষণ শুনতে পাইনি। স্যার শুনতে পাচ্ছি না। স্যার কিছু শোনা যাচ্ছে না।
স্যার ডিসকানেক্ট। এমনিতে তো ক্লাসের টাইম শেষ। অনেকদিন পরে হলে এই মিশু ক্লাস করাও। না না কিচ্ছু কইছ না। কি রে সবাই বিয়ে করতে গেছিস নাকি? এই শোন সবাই, স্যারের নেট কারেন্ট চলে এ- গেছে। এ- এখন কথা বলিস না, এখন সবাই টেনশন আছে। রনির টেনশন বেশি। বৃষ্টি কথা রনির বলতেছে বিয়ে সবাই। হইতেছে না। শোনো, সরি আমার এখানে ইলেকট্রিসিটি আর চলে গেছে, বুঝছো? ইলেকট্রিসিটি চলে গেছিল তো আমি সেজন্য তোমাদের ডিসকানেক্ট হয়ে গেছিলাম। শোনো, আর একটু আসলাম, আমরা শেষ করে দিয়ে তোমাদের দেরি হয়ে করে ফেলছে আজকে আসলে। শোনো, তাহলে ফিনোটাইপিক লিথাল জেন অ্যাকশন তো বুঝলাই তোমরা, যে যদি কখনো শরীরে কোন কারো লিথাল জেন থাকে, দে ক্যান বি এফিয়ার্ড ইন হোমোজাইগাস অর হেটারোজাইগাস কন্ডিশন। শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? জি স্যার। The fully dominant lethal allele kills the carrier individuals both in homozygous and heterozygous condition. স্যার স্লাইড দেখা যায় না। দেখা যাচ্ছে না, তাই না? শেয়ার করি তাহলে। শেয়ার কি হয়ে গেছে নাকি? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডোমিনেন্ট এলিল। সবসময় এটা যদি তোমার ডোমিনেন্ট এলিলটা লিথাল জেন হয়, ফুললি ডোমিনেন্ট হয়ে যায়, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার অফস্প্রিংকে মেরে ফেলবে। এটা হোমোজাইগাস এবং হেটারোজাইগাস উভয় ক্ষেত্রেই। এবং যদি রিসিসিভ হয় তাহলে শুধু হোমোজাইগাস স্টেজে তোমাদের অফস্প্রিংকে মেরে ফেলবে। তোমরা দেখো, এটা তোমরা দেখতেই পারবা। তেলাপিয়া অরেয়া নামক একটা মাছ আছে, এদের ক্ষেত্রে দেখা যায় এই লিথাল জেন অ্যাকশনের ব্যাপার স্যাপার। তেলাপিয়া অরিয়া, বুঝছো? একটা তেলাপিয়া মাছ যেটার মধ্যে এস এলিলটা হচ্ছে ডোমিনেন্ট এলিল, আর প্লাস এলিলটা হচ্ছে রিসিসিভ এলিল। এস এলিল কি? ডোমিনেন্ট এলিল। প্লাস এলিলটা রিসিসিভ এলিল। সব নরমালি ডোমিনেন্ট এলিলটা সবসময় হেটারোজাইগাস বা হোমোজাইগাস স্টেটে থাকলেই তারা কিল করে ফেলে। কখনো কখনো যদি ফুললি ডোমিনেন্ট হয়ে যায়, নরমালি এটা কিল করে সবসময়, কিন্তু সবসময় করে না। তোমরা যদি নাও করে তাহলে তোমার ডিজিজ তৈরি করবে তোমার মধ্যে। তোমার ধরো যদি তোমার নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে শাদী হয়, দেখবা যদি সন্তান যদি না মরে যায়, কিন্তু সন্তান যে হবে সেটা দেখবে বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার তৈরি হতে পারে কি থ্যালাসেমিয়া, হতে পারে হিমোফিলিয়া, পলিসিস্টিক কিডনি ডিজিজ, ডিফারেন্ট টাইপ অফ জেনেটিক ডিসঅর্ডার ক্যান বি হ্যাপেন্ড। ঠিক আছে? যদি কমপ্লিটলি তোমার থাকে, যদি কমপ্লিটলি মানে লিথাল জিনটা যদি তোমার ডোমিনেন্ট থাকে, তাহলে যদি অফস্প্রিং যদি মারা নাও যায়, তাহলে দেখবা যে ডিজিজড অফস্প্রিং তৈরি হতে পারে। স্যাডলবাগ, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিজিজ। তেলাপিয়া মাছের ক্ষেত্রে স্যাডলবাগ, তেলাপিয়া অরে একটা স্পেসিস, এই মাছের ক্ষেত্রে স্যাডলবাগ ডিজিজ দেখা যায়। মাছের ডরসাল ফিন মনে হয় নষ্ট হয়ে যায়, এরকম কিছু একটা ডিজিজ হতে পারে। ডরসাল ফিনের প্রবলেম, শর্ট বা এরকম কিছু একটা হতে পারে। স্যাডলবাগ ডিজিজ তেলাপিয়া মাছের ক্ষেত্রে দেখা যায়। কি তেলাপিয়া অরেয়া, এটা একটা স্পিসিস। এই স্পিসির মধ্যে দেখা যায় যে এখানে একটা জিন আছে এস জিন আর একটা প্লাস জিন, এস এলিল প্লাস এলিল। এস জিনের মধ্যে এস এলিল এবং প্লাস এলিল থাকে। এস এলিলটা কমপ্লিটলি ডমিনেন্ট ওভার দা প্লাস এলিল। কিন্তু যখন এটা এই অবস্থা থাকে, তখন এস এলিলটা যদি হেটারোজাইগাস অবস্থা থাকে, তাহলে এটা মেরে ফেলে না কমপ্লিটলি, যদি মারার কথা ছিল যে এস এলিলটা কমপ্লিটলি মেরে ফেলবে। এই দেখো আগের এটা তোমাকে দেখাই আমি। কোথায় যে আসতেছি,
স্যার মনে হয় আবার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার ডিসকানেক্ট আবার। কেউ স্যারকে ফোন দিয়ে বলা না করি। সবাই আছিস? না, স্যার আমাকে ফোন দিছিল। স্যার বলছে যে মানে আমাদের তো এই টার্ম আজকে দিয়ে শেষ, শুধু একটা জিনিস পড়ানো নাকি বাদ আছে, লিথাল অ্যালিল। ওইটা হচ্ছে যখন আমাদের ফাইনালের কোর্স নেবে তখন উনি করাবে, আর কালকে থেকে তো সালাম স্যার ক্লাস নেবে। স্যারের নাকি ওয়াইফাইও নাই, কারেন্টও নাই। আচ্ছা, তার মানে ক্লাস শেষ। বাই হ্যাঁ, বাই ক্লাস শেষ। ভালো হইলো ঘুমাই। বাই বাই। এই স্টেশন কি তুই স্যারকে ফোন দিয়ে বলবি যে সালাম স্যারকে গ্রুপে যেন অ্যাড দেয়, আর স্যার যেন এখানে যোগাযোগ করে, ঠিক আছে? এক্সট্রা ফোন দেওয়ার দরকার নেই, স্যারকে বলবে। হ্যাঁ, ওই মিনিট টাকা পয়সা স্যারকে সালাম স্যারকে ওই ফোনে ইয়াতে আমাদের গ্রুপে অ্যাড দিতে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে আর দেওয়া হয়েছে। আচ্ছা, বলবেন স্যারের সাথে আপনার একটু কন্ট্যাক্ট করে দেন, স্যারের সাথে কোনো কথা হলে। আচ্ছা ঠিক আছে, তাই শেষ কর মিটিং আজকে। সাবধানে থাকিস, করে দিলাম, দেখে চলিস। হ্যাঁ আচ্ছা, এই হোস্ট কে রে? শেষ কর মিটিং। আমরা আনলিমিটেড তাইলে করতে পারবো, মিটিং করতে পারবো। স্যারের এরকম একটা লিংক দিয়ে দিলি হয়।